প্রথম গল্প একটু যত্ন। শ্রেয়া প্রায় ভাবে ওর স্বামী দর্শন আসলে কেমন মানুষ। বাইরের দুনিয়ার কাছে দর্শন ছিল সংবেদনশীলতার এক উদাহরণ। বড়দের সামনে মাথা নত করে কথা বলা, প্রতিটা মহিলাকে সম্মান দেওয়া, বাড়ির কাজের লোককে দিদি বলে ডাকা, ডেলিভারি বয়কে জল, শরবত বা চা জিজ্ঞাসা করা, এসব তার অভ্যাসের মধ্যে পড়ত। লোকজন বলতো কি ভদ্র সংস্কারী ছেলে, আর শ্রেয়াও হাসত, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক শূন্যতা, যা প্রতিদিন একটু একটু করে আরও গভীর হয়ে উঠেছিল শ্রেয়ার মনে। বাড়ির চৌকাঠের ভেতরে ঢুকলেই সেই দর্শন যেন বদলে যেত। দর্শন খারাপ মানুষ ছিল না, কখনো উচ্চস্বরে কথাও বলতো না, কখনো অপমানও করতো না, কিন্তু দর্শনের আচরণে একটা অদ্ভুত দূরত্ব ছিল। দর্শন নিজের মনের কথা কখনো শ্রেয়ার সঙ্গে ভাগ করে নিত না। ভবিষ্যতের পরিকল্পনা, স্বপ্ন, চিন্তা সব কিছুই যেন নিজের ভেতরেই গোপন রাখত। শ্রেয়া অনেকবার চাইতো যে ওর স্বামী ওর পাশে এসে বসুক, ওর চুলে আলতো করে আঙুল বুলিয়ে জিজ্ঞাসা করুক, ক্লান্ত হয়ে গেছো? কিন্তু দর্শনের ভালোবাসা যেন ছিল নিঃশব্দ, এতটাই নিঃশব্দ যে তা শ্রেয়া অনুভবই করতে পারত না। দর্শন যখন অসুস্থ হয়ে পড়তো, শ্রেয়া রাতের পর রাত জেগে থাকতো, সময় মতো ওষুধ দিত, কপালে হাত বুলিয়ে দিত, তার সব কষ্ট যেন নিজের মধ্যে টেনে নিতে চাইতো। কিন্তু যখন ওর নিজের জ্বর হতো বা তীব্র কাশি উঠত, দর্শন বলতো, এতটুকু ব্যাপারের জন্য ডাক্তার দেখাতে যাওয়ার কি দরকার? অনেক সময় শ্রেয়া জোরে জোরে কাশতে থাকত আর দর্শন মোবাইলে ডুবে থাকতো। এক গ্লাস জলের অপেক্ষা ওর চোখে জলে ভরে উঠত। বাপের বাড়িতে শ্রেয়া এমন পরিবেশে বড় হয়েছে যেখানে কষ্টকে কখনো উপেক্ষা করা হতো না। মা ওর সামান্য ক্লান্তিও বুঝে ফেলতেন, কিন্তু শ্বশুরবাড়িতে এসে যেন আবেগগুলো চাপা পড়ে গেল, বিশেষ করে সেই দিনগুলোতে যখন ওর পিরিয়ড হয়, তখন পেট আর কোমরের যন্ত্রণা ছটফট করতে থাকতো শ্রেয়া। শাশুড়ি হেসে বলেছিলেন, এই সময় নাকি একটু আধটু ওরকম ব্যথা বেদনা হয় সব মেয়েদেরই, তাই বলে সংসারের কাজ পেলে শুয়ে থাকতে হয় না, যত আদিক্ষেতা। আর সেই একই বাড়িতে ননদের ওই সময়গুলোতে শাশুড়ির চিন্তা উপচে পড়ত, আমাদের মিঠু তো নড়তেও পারে না, খুব কষ্ট হয়। সেদিন শ্রেয়া মনে খুব কষ্ট পেয়েছিল শাশুড়ির আচরণে। ধীরে ধীরে ও বুঝতে শুরু করলো, দর্শনের এই আচরণ হয়তো সেই পরিবেশেরই ফল। মা ছেলেকে শেখায়নি মানুষের আবেগ, দুঃখ, কষ্টকে বুঝতে হয়, তার পাশে থাকতে হয়। কিন্তু বিয়ের পরেও কি সেই নীরবতাই চলবে? ও কি সারা জীবন এইভাবে তৃষ্ণার্ত হয়ে থাকবে? একদিন শ্রেয়া সিদ্ধান্ত নিয়ে ফেললো, এবার ও আর অভিযোগ করবে না, শুধু আয়না দেখাবে। দর্শন যখন অফিস থেকে বাড়ি ফিরত, শ্রেয়া দরজা খুলে চুপ করে নিজের ঘরে চলে যেত। আগের মতো দর্শনের জামাকাপড় ইস্ত্রি করা, পছন্দের খাবার বানিয়ে অপেক্ষা করা সব বন্ধ করে দিল। প্রথম প্রথম দর্শন খেয়ালই করেনি শ্রেয়ার এই পরিবর্তন, কিন্তু কয়েকদিন এইভাবেই কেটে যাওয়ার পর দর্শনের অস্বস্তি হতে লাগলো। বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও যেন কিছু একটা কম ছিল। এক সন্ধ্যায় দর্শন জিজ্ঞাসা করেই ফেলল, কি হয়েছে শ্রেয়া? তোমাকে কদিন ধরে কেমন লাগছে? যদি মা বাবার জন্য মন খারাপ করে তাহলে ঘুরে এসো। শ্রেয়ার চোখে জল এসে যায়। শ্রেয়া জিজ্ঞাসা করলো, তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে? দর্শন এবার একে একে নিজের অভিযোগগুলো বলতে থাকে, কম হাসি, কম যত্ন, এলোমেলো কাপড়। শ্রেয়া প্রথমবার ভয় না পেয়ে নিজের কথা বলল, আমি কখনো তোমার কাছে অভিযোগ করিনি দর্শন, কারণ তুমি কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, কিন্তু তুমি কখনো আমাকে অনুভবও করনি। তুমি যেটুকু সম্মান বাইরের দুনিয়াকে দাও, তার একটু আমাকেও দেওয়া দরকার। আমি যখন কাশি তখন এক গ্লাস জল, আমি যখন ব্যথায় থাকি তখন শুধু একটুখানি আমি তো আছি, এটাই যথেষ্ট। শ্রেয়ার গলা কেঁপে উঠল। সম্পর্কে শুধু অপমানের জন্য ভাঙে না, অবহেলার জন্য ভেঙে যায় দর্শন। সেদিন দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদলো আর কথা বলল। প্রথমবার দর্শন বুঝলো, কখনো কখনো চুপ থাকাটাও একান্ত প্রিয় মানুষটার কাছে আঘাত হয়ে দাঁড়ায়। দর্শন ধীরে ধীরে বাড়ির লোকেদেরও বুঝতে শুরু করলো। কাজ ভাগ করে নেওয়া, শ্রেয়ার শরীরে খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয়ের খেয়াল রাখা, এসব এখন দর্শনের অভ্যাস হয়ে উঠতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে ওদের সম্পর্কেও এক নতুন উষ্ণতা ফিরে এলো। একদিন দুপুরে শ্রেয়া স্নান করে বেরোলো। দর্শন বলল, আমি আগামী সপ্তাহে দুদিনের জন্য ছুটি নিয়েছি শ্রেয়া, তোমার চেক আপ করাতে হবে। আজকাল তুমি খুব ক্লান্ত থাকো, ঠিকমতো কিছু খাচ্ছও না। শ্রেয়া কিছুই বলল না। ওর হাতের মুঠো থেকে একটা ছোট সাদা স্ট্রিপ দর্শনের হাতে দিল। দেখলো দুটো গোলাপি দাগ। এক মুহূর্তের জন্য দর্শন বিস্ময়ের সাথে
শ্রেয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগত সন্তান আসার আনন্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ল দর্শনের। দর্শন শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরে, যেন বছরের পর বছর ধরে জমে থাকা ভালোবাসা এক আলিঙ্গনেই পূরণ করে দিতে চায়। ধন্যবাদ শ্রেয়া, আমাকে শেখানোর জন্য যে ভালোবাসা প্রকাশ করাও জরুরি। সেদিন ওদের মধ্যে শুধু সুখবরই ছিল না, ছিল এক নতুন অনুভূতিও। এখন ওদের সম্পর্কে আর নীরবতা নেই, দূরত্ব নেই, আছে বোঝাপড়ার স্পন্দন। দ্বিতীয় গল্প, নিজের ঘর। মুগ্ধাকে দেখতে বেশ সুন্দর, পড়াশোনায় মাঝারি মানের হলেও গানের গলাটি খুবই সুরেলা, আঁকে ভালো। আর একটা গুণ হলো রান্না করতে ভীষণ ভালোবাসে। ওর মা সাবিত্রী দেবী ওকে খুবই সাধারণভাবে বড় করে তুলেছেন। কখনো মুগ্ধা আধুনিক পোশাক পরার কথা বললে সাবিত্রী দেবী সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলতেন, মুগ্ধা, বাবার বাড়িতে মেয়েরা সাদামাটাভাবেই থাকে, নিজের বাড়িতে গিয়ে যত খুশি ফ্যাশন করবে। মুগ্ধার কলেজ থেকে মেয়েরা শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছিল। মুগ্ধাও মায়ের কাছে যাওয়ার কথা জিজ্ঞাসা করেছিল। তখন মায়ের উত্তর ছিল, মুগ্ধা, বিয়ের আগে মেয়েদের এভাবে ঘোরাফেরা করা আমার পছন্দ নয়। যতই ঘুরতে যাওয়ার ইচ্ছে হোক, নিজের বাড়িতে গিয়ে করবে। মুগ্ধা মন খারাপ করে নিজেকেই জিজ্ঞাসা করত, এটা কি আমার বাড়ি নয়? কলেজের একটা অনুষ্ঠানে, কলেজের ট্রাস্টে গায়ত্রী দেবী মুগ্ধাকে দেখে ফেলেন এবং নিজের ছেলে অভিষেকের জন্য মুগ্ধাকে পছন্দ করেন। যখন বিয়ের প্রস্তাব মুগ্ধার বাড়িতে পৌঁছায়, তখন মুগ্ধার মা অত্যন্ত খুশি হন। যতই হোক, এমন উচ্চবিত্ত ধনী পরিবার তার মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাবে। শেষ পর্যন্ত একটা শুভ দিন দেখে মুগ্ধার বিয়ে অভিষেকের সঙ্গে হয়ে যায়। কিন্তু ফুলশয্যার রাতেই মুগ্ধার সামনে অভিষেকের আসল চেহারা প্রকাশ পায়। সেই রাতেই গলা পর্যন্ত ড্রিঙ্ক করে নববধূর সাথে পশুর মতো আচরণ করে। অভিষেকের এই আচরণ দিনের পর দিন চলতেই থাকে। মুগ্ধার কাছে অভিষেকের সঙ্গে জীবন কাটানো কোনো চ্যালেঞ্জের চেয়ে কম ছিল না। সহ্য করতে না পেরে 1 মাস পর মুগ্ধা অভিষেকের বর্বরতার দাগগুলো ওর শাশুড়ি মাকে দেখালে গায়ত্রী দেবী তৎক্ষণাৎ বলে উঠলেন, দেখো মুগ্ধা, আমি অভিকে অনেক আদর যত্নে বড় করেছি। আমার ছেলের জন্য অনেক ধনী পরিবারের থেকে সম্পর্ক এসেছিল, কিন্তু অভি তোমাকে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখে তোমাকে মন দিয়ে বসেছিল। আমি অভিকে অনেক বুঝিয়েছিলাম যে তোমাদের মতো লো স্ট্যাটাস মেন্টালিটি আমাদের মেন্টালিটির সঙ্গে মেলে না, কিন্তু অভি কিছুই শুনল না। আর আজ তুমি আমার ছেলের দিকে আঙুল তুলছ। তুমি কি জানো, এগুলো হাই সোসাইটির শখ। যদি তুমি আমাদের সঙ্গে মানিয়ে নিতে না পারো, তাহলে নিজের বাড়িতে চলে যাও। এই কথা শুনে মুগ্ধার হৃদয়ের আয়না যেন চুরমার হয়ে গেল। একটা কথা ওর কানে বারবার বিদ্ধে থাকে, নিজের বাড়িতে চলে যাও। এটাই কি এই সমস্যার সমাধান? মেয়েদের বাপের বাড়িতে এই বলে বড় করা হয় যে নিজের বাড়িতে গিয়ে তোমার সব ইচ্ছে স্বপ্ন পূরণ করবে, আর তারপর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বলা হয় নিজের বাড়িতে চলে যাও। তাহলে শেষ পর্যন্ত একটা মেয়ের নিজের বাড়ি কোনটা? বাপের বাড়ি, যেখানে তাকে শ্বশুরবাড়ির সম্পত্তি ভেবে বড় করা হয়, নাকি শ্বশুরবাড়ি যেখানে প্রতি মুহূর্তে তাকে পর বলে মনে করিয়ে দেওয়া হয়? গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।